যাই হোক, কিছু বর্ণনা আর কি ইমরান ভাই, ইমরান হোসেন ভাই ঢাকা কলেজের সমন্বয়ক ভাইকে বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আলোচনাটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই, যদি সংক্ষিপ্ত আলোচনা রাখবো। প্রথম হচ্ছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় অতিথি জুনায়েদ সাকিব সাহেব বললেন যে সংবিধানের কথাটা বললেন। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের সংবিধানটা এরকম একটা সংবিধান আমরা চাই, যেই সংবিধানে 24-এ যে ছাত্র সমাজের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান যদি স্বীকার না করবে তারা রাজনীতি করার কোনো অনুমতি পাবে না। আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যারা দোসররা এবং 14টি যে দল রয়েছে, তারা এই দেশে জুলাই মাসে গণহত্যা চালিয়েছে, এটা তাদেরকে স্বীকার করতে হবে। যদি তারা স্বীকার করে তাহলেই তারা একমাত্র রাজনীতি করার অনুমতি পেতে পারে জনগণের অনুমতির স্বার্থে। এটা আমি মনে করি। কেননা আমরা যদি দেখতে পাই যে অতীতের ইতিহাস, যে 1947 সালে বিশাল বড় উপমহাদেশ, সেই উপমহাদেশকে ভেঙে পাকিস্তান এবং ভারতে করা হয়। এই পাকিস্তানের করার মূল পেছনে ছিল, কারিগর ছিল মুসলিম লীগ। কিন্তু সেই মুসলিম লীগকে আমরা আজকে মনে রাখিনি কেন? কারণ তাদের স্বৈরাচারী মনোভাবের জন্য। তারা বাংলার মানুষের কখনো পক্ষে ছিল না, তারা এই দেশের ছাত্র জনতার পক্ষে ছিল না। এই জন্য আমরা 71 মাস আসি না, তার কিছু বছর পরে কিন্তু আমরা মুসলিম লীগকে ভুলে গেছি। তেমনিভাবে কেউ যদি বলে যে 71 সালে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, তো স্বাধীনতা তো মুসলিম লীগও 47 সালে এনে দিয়েছে। তো মুসলিম লীগকে আমরা মনে রেখেছি কেন? মনে রাখি নাই কারণ তাদের বিচারী স্বৈরাচারী মনোভাবের জন্য। তেমনিভাবে আজকে আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন, তারা 24 সালে এসে এই দেশের জনগণের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে যা করলো, ঠিক একই কাজ মুসলিম লীগের মতো তাদের হওয়া উচিত। তাদের শুধু রাজনীতি বন্ধই নয়, তাদের যেসব অঙ্গ সংগঠন কিছু রয়েছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা গেল আমার প্রথম পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে যে 10 নম্বর যে ভয়াবহ অবস্থা, আমি শুরু থেকে যখন জুন মাসের 5 তারিখে যখন হাইকোর্ট থেকে প্রজ্ঞাপন আসে যে কোটা থাকবে, তখন আমরা আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক, আমাদের প্রধান সমন্বয়ক নাজমুল ইসলাম, তো আমরা একসাথে এখান থেকে নির্ক্ষেপ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। পরবর্তীতে ঈদের পরে সবাই একত্র হয়ে আমরা বাংলা ব্লক চালাম, আমরা বিশেষ করে সায়েন্স ল্যাবে বাংলা ব্লক চালিয়ে গেলাম। কিন্তু পরে যখন দেখুন আবু সাইদকে হত্যা করা হলো, তারপরে পরিবেশের স্বাভাবিক রইল না। আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না সেই সায়েন্স ল্যাবে আন্দোলন করা, কারণ অলরেডি রাস্তায় ব্লক সবকিছু। তখন আমি আমার বাইরে দিনে 10 নম্বর অংশগ্রহণ করলাম। এখানে একটা বিষয় মনে করে দিতে চাই যে আমরা নিজেদের থেকে যুদ্ধ করতে যাইনি, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কে চাপিয়ে দিয়েছিল আপনারা ভালো মতো জানেন, কারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এখানে শুধু একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখবেন যে ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছে। এর একটা বড় প্রমাণ হলো 3 তারিখ, অর্থাৎ অগাস্টের 3 তারিখ। অগাস্টের 3 তারিখে যে কর্মসূচিটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে সমন্বয় কমিটি থেকে যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো, ওই দিকে আওয়ামী লীগের তাদের কোনো বলা যেত কর্মসূচি ছিল না, যার ফলে ওই দিন আমরা 10টা পর অবস্থান করি 3 তারিখে, কিন্তু একজনও মারা যায়নি, একজন আহত শিকার হয় নাই। এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে ছাত্ররা কখনো দুর্বৃত্ত করতে যায়নি, ছাত্ররা সেখানে অন্যায় কাজ করতে যায়নি, ছাত্ররা সেখানে ভাঙচুর করতে যায়নি। কিন্তু আপনি যদি 4ই আগস্টের খোঁজ খবর নেন, সেখানে ভোর থেকে 3 এমপি, আমাদের 12 নম্বরের এমপি, 14 নম্বরের এমপি এবং 1 নম্বরের দিকের এমপি, বাংলা বিশ্বের যদি নিউজ দেখেন সেখানে 3 এমপি তারা অবস্থান নিচ্ছে ভোর থেকে। সেখানে ভোর থেকে অবস্থান নেওয়ার পর থেকে সেখানে তারা জ্বালাও পোড়া যা খুঁজতা চালিয়ে যাচ্ছে। আমরা যখন 10টা 11টার দিকে গেলাম, আমরা অল্প সংখ্যায়, তারা চেষ্টা করলাম আইডিয়ালের মধ্যে ঢোকার। মোড়টা ঢুকতে না মেন রাস্তায় যাওয়ার আগেই তাদের ঘন্টা বাহিনী গুলি করা শুরু করলো। আমার এখানে এখনো বুলেট আছে, এখানে রাবার বুলেট আছে, এইদিকে আমার লেগেছে, এগুলো লেগেছে। মানে তারা এমন একটা নিঃসংসতা চালিয়েছে পুলিশের সহযোগিতায়। আমরা দেখতেছিলাম পুলিশ নাই, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছিল যে ওইখানে পুলিশ তাদেরকে রিভলভার দিয়ে দিচ্ছে, পুলিশ তাদেরকে পিস্তল দিয়ে দিচ্ছে, তারা ভিতরে এসে বসছে। যাই হোক, তারপর আমি কিছু পিস্তল নিলাম, দেখলাম যে সংখ্যা অল্প, তারপর আস্তে আস্তে আমাদের যুদ্ধ থামেনি। 11টা 10টার দিকে শুরু হলো, 10টা 11টা 3টা, আমার লাস্ট এমন একটা অবস্থা যে এটা যুদ্ধের চেয়ে বিশাল কিছু হয় কিনা অবাক লাগছে আমার কাছে। যে আমাদের ঢাল তোলার ছিল, ওইখানে বিভিন্ন বলা যায় বিভিন্ন তক্তা, এগুলো দিয়ে আর কি, বিভিন্ন ধরনের চৌকি, এগুলো দিয়ে আমরা সামনে আসতে থাকি। কারণ তারা গুলি করে, আমরা কি করবো? আমরা সামনে চৌকি রেখে সামনে রাস্তা আগাইতাম। তো আমাদের সবচেয়ে অনুপ্রেরণা থাকবে আমাদের শিশুরা, ছোট ছোট বাচ্চারা যারা 9-10-এ পড়ে, এরা মূলত আগে আসছে। এদেরকে দেখে আমরা কি আর পিছিয়ে যেতে পারি? তাদেরকে থেকে আমরা আগে গেলাম। এইভাবে করে একটা পর্যায়ে দেখুন যে আমরা বিকাল 3:30 বাজে আমরা 10টা পর দখলে নিতে পারি। সে 11টা থেকে 10টা থেকে 3:30 দীর্ঘ 4.5 ঘন্টা আমরা যুদ্ধ চালিয়ে 3:30 বাজে আমরা দখলে নিই। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে অনেকে বলতেছেন যে পুলিশ দুর্গের কেন আক্রমণ আসছে। আসলে পুলিশ দুর্গের আক্রমণটা এই কারণে আসছে ভাই, এটা আক্রোশে আসছে।
3:30টার মধ্যে সেনাবাহিনী আসতে 10 নম্বরে আধা ঘন্টার মতো ছিল, তখন পুলিশ গোলাগুলি করলো না এবং ছাত্ররা 10 নম্বর অবস্থান করলো। আমরা স্লোগান দিচ্ছি যে এক দফা এক দাবি। এখানে আমরা কোনো ভাঙচুর চালাচ্ছি না, কিন্তু হুট করে সেখানে 2 নম্বর থেকে পুলিশ আবার গোলাগুলি শুরু করলো এবং এই গোলাগুলিতে আমাদের আলবি, তারপর আর যারা আছে শাকিল সহ আরো অনেকে মারা গেল। শুধু শুধু এই গোলাগুলি হলো, এই গুলিগুলো পুলিশ শুধু শুধু করছে। তখন আমাদের ব্রেন কাজ করে বলছে আমাদের উপর যদি আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, কিন্তু পুলিশ আমাদেরকে শুধু শুধু গুলি করতেছে, তা আমরা থানা জ্বালাই দিব। অবশ্য আমরা কর্মকাণ্ডে যাইনি, যদি যাইতাম তাহলে পারতাম আমরা চাইলে। কিন্তু পুলিশের মতো এদিন মৃত্যু 2 নম্বর, বিশেষ করে মৃত্যু 2 নম্বরের উপরে জনগণের এতটা আক্রোশ ছিল, তারা চালিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ তারা এখানে আমাদের 6 জন মারা গেছে, আরো বেশি মারা গেছে, আরো অনেকে আহত হয়েছে। সুতরাং আমি আমার সেই বক্তব্য এটাই বলতে চাই যে আপনারা কি আওয়ামী লীগের যে নিঃশংসতা, বর্বরতা, এটা ভুলে গেলে চলবে না। 2 দিন পর বলুন যে আওয়ামী লীগই ভালো ছিল, বিষয়টা আসলে তা নয়। তারা কিভাবে দেশকে মাফিয়াতে রূপান্তর করেছে। একজন সাধারণ টিএন 400 কোটি টাকার মালিক হয়, আর সেটা গণভবনে বসে বসে বলে। আবার গণভবনে বসে বসে বলে যে ছাত্ররা আমার কাছে আসে, গণভবনের দরজা খোলা আছে। কেন? আমরা গণভবন তোমার বাপের টাকায় কিনেছি, আমরা গণভবনে যাবো। উনি জনগণের যদি প্রধানমন্ত্রী হতো, উনি রাস্তায় নেমে আসতো, এসে বলতো ভারতের মতো কার কি দাবি আছে আমি দেখতেছি, আমি তোমাদের দাবিটা মেনে নিলাম। উনি বলতেছে গণভবনে। ওনার অহংকারটা কত পর্যায়ে চলে গেছে, কত উঁচুতে যে উনি কথা বলতে পারে। তো সব মিলে আমি বলবো যে আপনারা কখনোই আওয়ামী লীগের নিঃশংসতা ভুলবেন না, এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্যই সবসময় আপনারা সালাত করে নামাজ পড়েন এবং আপনাদের সবসময় আপনারা তাদেরকে স্মরণে রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আমার কথা এখানে বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান হোসেন ভাইকে। এখন কথা বলতে আসবেন শহীদ শাকিলের মামা, আমার বন্ধু ছিল শাকিল। আমরা একসাথে আর কি বলবো, মানে ওর সম্পর্কে আমার কাছে এখনো মনে হচ্ছে না যে ওই আমার কাছ থেকে নাই আর কি।